আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 3 পার্বত্য জেলায় সড়ক নৌপথ অবরোধের দ্বিতীয় দিনেও স্থবির জনজীবন। সাজেকে আটকা পড়েছেন 1,500 পর্যটক। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউ ইয়র্ক পৌঁছবেন প্রধান উপদেষ্টা। ভাষণে নতুন বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান। বিএনপি নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। বাংলাদেশ ভারত সম্পর্ক গভীর করার বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা। এবং চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ভারতের 280 রানের বড় জয়। আশ্বিন জাদেজার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে 234 রানে অল আউট বাংলাদেশ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। হামলা, অগ্নিসংযোগ এবং সহিংসতার প্রতিবাদে ডাকা সড়ক ও নৌপথ অবরোধে আজও স্থবির 3 পার্বত্য জেলার জনজীবন। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। অবরোধের কারণে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়েছেন প্রায় 1,500 পর্যটক। রাঙ্গামাটি শহরে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। সৈয়দ আদিতের রিপোর্ট। যুম্মত ছাত্র জনতার ডাকা 72 ঘণ্টার অবরোধ চলছে 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে। অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যান্য উপজেলার সঙ্গেও যোগাযোগ বন্ধ। অবরোধে দেশে অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেকে আটকা পড়েছেন প্রায় 1400 পর্যটক। সাজেকে আটকা পড়া পর্যটকদের ডিসকাউন্ট দিচ্ছেন রিসোর্ট মালিকরা। আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে পয়সা গেছি। সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে। যারাই আসছে হয়তোবা না জেনে আসছে, কিন্তু আসার পরে এখানে প্রত্যেকটা মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে। এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর কি। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে রাস্তায় নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে অবরোধকারীরা। পর্যটকদের ফিরিয়ে আনার কাজ চলছে। খাগড়াছড়িতেও আটকা পড়েছেন অনেক পর্যটক। অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাঙ্গামাটিতে জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন। 30 তারিখের ঘটনার বিষয়ে 2টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ যুম্মত ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধে ডাক দেওয়া হয়। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। দুজনের আলোচনায় বেশ কিছু বিষয় প্রাধান্য পেয়েছে। সাক্ষাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টাও পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য সোমবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে তার সাথে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকারের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ ও নির্বাচনী সংস্কার সহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের জাতিসংঘের প্রধান গুয়েন লুইস সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত নিয়ে আলোচনা করেছেন। প্রফেসর ইউনূসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানায় জাতিসংঘ। পরে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার কথা জানান ইরানের রাষ্ট্রদূত। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মেলার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে শ্রম সংস্কার এবং ম্যানগ্রোভ গবেষণায় ড্যানিশ সরকারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য শ্রম সংস্কার প্রয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন তিনি। সেদিন স্থানীয় সময় দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নেওয়া ছাড়াও উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে চক্রম আলীর রিপোর্ট। বিশ্ববাসীর সামনে এখন এক নতুন বাংলাদেশ, যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এবার নোবেল বিজয়ী হিসেবে নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নতুন বাংলাদেশকে তিনি তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছে প্রধান উপদেষ্টা যোগ দিবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। 27শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অরাজনৈতিক সরকার প্রধান তার বক্তৃতায় রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি তুলে ধরবেন বাংলাদেশের সংস্কার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগমন নিয়ে ব্যাপক উচ্ছ্বাস। বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকায় আসছেন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসোসিয়েশনের 79th অংশগ্রহণ করার জন্য। একজন প্রবাসী আমেরিকান হিসেবে আমি খুবই আনন্দিত, যে কারণ উনি আমাদের দেশের প্রতিনিধি হয়ে বাংলাদেশের জন্য কিছু করার জন্য আসছেন। বিশ্ব নেতাদের সাথে উনি অনেক মিটিং করবেন, এটা তো অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার, এবং উনি বাংলাদেশকে উনি একটা সুন্দর একটা অবস্থানে বাংলাদেশকে নিয়ে যাবেন আমি এই আশা করি। আমি খুবই আশাবাদী আসলে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতিসংঘে অধ্যাপক ইউনূসের ভাষণে শুনতে চায় নতুন বাংলাদেশের কথা। ইউনাইটেড নেশনসে ডক্টর ইউনূস যে স্পিচ দেবে, সেই স্পিচে উনি নতুন বাংলাদেশের কথা গড়ে তুলবে, এবং আমরা আমেরিকা থেকেও এক্সপেক্ট করতেছি একটা নতুন বাংলাদেশের একটা ইমেজ দেখার। আমাদের এই প্রত্যাশা আছে যে উনি আমাদের সবার ড্রিমস, এক্সপেকটেশনস, উনি ওগুলোর জন্য অ্যাডভোকেট করতে পারবে পুরো দেশের সামনে ওই ইউএনের ভাষণে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সব দেশের সাথে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া গেটের 1 নম্বর পিলারে পথ করে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এখানেই আগামী 27শে সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে অধিবেশনে ভাষণ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে, তবে চলতি বছর দিতে হবে 30শে নভেম্বরের মধ্যে। ভুল তথ্য দিলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। সম্পদের হিসেব জমা দেওয়া বাধ্যতামূলক করায় দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ক্যাডার, নন ক্যাডার সহ বর্তমানে দেশের 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর সবাইকে সম্পদের হিসাব জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে স্ব মন্ত্রণালয়ের সচিব অথবা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে। এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। এটা সম্পদের হিসাব না দিলে কিংবা হিসাবে কোনো তথ্য ভুল দিলে বা গোপন করলে বিভিন্ন ধাপে তিরস্কার থেকে শুরু করে বরখাস্ত পর্যন্ত শাস্তির নিয়ম রাখা হয়েছে। তিরস্কার ইংরেজিতে বলে সেন্সর, আপনাকে ধমক দেওয়া একটা। চাকুরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা।
কর্তব্য অবহেলা বা সরাসরি আদেশ অমান্য করিবার কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশবিশেষ বেতন বা আনুষ্ঠানিক হইতে আদায় করা, বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ। এটার মাত্রার একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয়। গুরুদণ্ড 4টা আছে: নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিতকরণ, আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। ইট ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি অফেন্স। চাকরি হইতে অপসারণ, চাকরি হইতে বরখাস্তকরণ। এই হিসাব বিবরণীতে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না, অর্থাৎ সাধারণ মানুষ জানতে পারবে না, তথ্য গোপন থাকবে। সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। ভবিষ্যতে অনলাইনে সম্পদ বিবরণী জমা দেওয়ার ব্যবস্থা করা হবে। তখন স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সম্পদ দাখিলকারীদের তথ্য যাচাই করা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাবাকে কথা দিয়েছিলেন সবার সেরা চিকিৎসক হবেন সজীব সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়ে নিজেকে সেরা প্রমাণও করলেন। সেই কষ্টের কথা জানিয়ে ন্যায় বিচার চাইতে শেখ হাসিনা সহ 71 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন সজীবের বাবা। গুমের ঘটনায় র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আরেক চিকিৎসক ঈশিতা। মাঝার রহমানের রিপোর্ট। গাজীপুরের তাহেরুন্নেসা মেডিকেল কলেজ থেকে 2020 সালে MBBS পাশ করার পর খুশিতে বাবা হালিম সরকারকে জড়িয়ে ধরে সে খবর জানিয়েছিলেন সজীব সরকার। বাবা তার সন্তানকে বলেছিল অনেক বড় চিকিৎসক হতে। বাবার কথা রাখার জন্য চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেন সজীব। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 18 জুলাই পুলিশের গুলিতে আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যান। আমি যে ফার্স্ট কাপড়টা উঠানোর পরে দেখি যে আমার ভাইয়া শুয়ে আছে। আমার ভাইয়ার বুকের বাম দিকে গুলি লাগছে, বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান সাইডে একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। একজন ডাক্তার যে মানুষটা মানুষের সেবা করে গেছে এতগুলো দিন, সেই মানুষটাকে গুলি করে মেরে ফেললো। তো হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হয়েছেন ডক্টর সজীব সরকার। তো যাই হোক, আমি এখানে আসছি আমার এই মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য। র্যাব তুলে নিয়ে গুম করে রাখার ঘটনার প্রতিকার চেয়ে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন চিকিৎসক ঈশিতা। ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল, আর পর সেকেন্ড দিন থেকে আমার চোখ টোক সব বাধা ছিল, খারাপ আচরণ করেছে। তখন আমি একটা মানে আমার অপারেশনের পরবর্তী স্টেজ আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট ছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দাখিল করা অভিযোগের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলে প্রসিকিউশন। প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয়। সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না, কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই যেখানে আসুক, যাতে করে যা গ্রাউন্ডে ঘটেছে সবকিছুই যাতে বিচারের আওতায় আসে। চিফ প্রসিকিউটর বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেলে অভিযোগ আসা ব্যক্তিদের বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন তারা। মাঝহর মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার অনুরোধে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের 10 সদস্যের মেডিকেল টিম। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের মেডিকেল টিমকে স্বাগত জানিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, এদেশের মানুষের পাশে দাঁড়াতেই একাত্ম হয়েছে দলটি। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে আহত অনেকেই এখনও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের 10 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা পৌঁছায় দুপুরে। তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। যাদের দেশে চিকিৎসা সম্ভব তাদের এখানেই চিকিৎসা সেবা দেওয়া হবে, তবে যাদের অধিকতর চিকিৎসা প্রয়োজন পড়বে তাদের চীন নিয়ে গিয়ে চিকিৎসা দেবে দেশটি। আমরা তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। চীনের রাষ্ট্রদূত জানান, সম্পর্কের স্মারক হিসেবেই মেডিকেল টিম পাঠিয়েছে বেইজিং। সরকারের অনুরোধে চীনের এমার্জেন্সি মেডিকেল টিম বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকা এসেছে। প্রয়োজন হলে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও দেওয়া হবে। এটি আমাদের অগ্রবর্তী দল।
দরকার পড়লে আরও চিকিৎসক আসবেন এবং যতদিন প্রয়োজন হবে থাকবেন। আহতদের অবস্থা বিবেচনায় চিকিৎসা দেওয়া এবং প্রয়োজনে তাদের চীনে নিয়ে যাওয়া হবে বলেও জানান চিকিৎসক দলের প্রধান তুয়াং সিয়েন। এখানে সাপোর্ট টিম আছে, জেনারেল সার্জারি আছে, ক্রিটিক্যাল কেয়ার আছে, ফার্স্ট এইড আছে, অর্থোপেডিক্স আছে, অপথলমোলজি আছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রাজধানীতে বৈঠক শেষে দলের মহাসচিব বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় এ নিয়ে কথা হয়েছে। ভারত বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। রাহুল রায় রিপোর্ট। দেশ জুড়ে নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং উপ হাইকমিশনার প্রভান বাধে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। সে সময় ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরো কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি যে পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গে তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায়, সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। মির্জা ফখরুল জানান, বিভিন্ন সমস্যা সমাধান নিয়েও বৈঠকে কথা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবার। সেলটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেছেন, সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেই তারা শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। যারা সম্প্রতি আন্দোলনে শহীদ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন, ঘরে ঘরে খবর নিয়েছি, তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছে দিয়েছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার উস্কানিতে ভারত বাংলাদেশকে অশান্ত করতে নানা চক্রান্ত করছে। পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। যশোরের চৌরাস্তা মোড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা আয়োজিত এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বেচ্ছাসেবক দলের যশোর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ভারতীয় শেখ হাসিনার ভারতীয় প্রতিরোধ চলছে, তাই সরাসরি নির্দেশ দিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত এটা রক্তাক্ত করতে, না হলে আরো বেশি রক্তাক্ত তারা করবে। অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত 2 দিন আগে বলেছেন, 2 দিন কি 1 দিন আগে, যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পান তাহলে পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবেন। আপনারা কিসের ইঙ্গিত দিচ্ছেন অমিত শাহ সাহেব? আমরা তো তার আনুমতি নিবন্ধে আমরা পাচ্ছি। আমরা ইন টার্মস অফ পপুলেশন আমরাও কিন্তু ছোট দেশ নয়, আমরা 18 কোটি জনগণের দেশ।
ভারতে ইলিশের রপ্তানির অনুমতি দেওয়ার প্রধান উপদেষ্টা সহ অনেকের বাহবা পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৩,০০০ টন ইলিশ ভারতে গেলে বাজারে এর কোনো প্রভাব পড়বে না। আর বন্ধুপ্রতিম দেশকে ইলিশ দেয়াটা সৌজন্যবোধের, এর সাথে তাদের আবেগের সম্পর্ক। তবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, ইলিশ রপ্তানিতে অনুমতিতে তার মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। রিজভি নাওয়াজ রিপোর্ট। ২১শে সেপ্টেম্বর শনিবার ছুটির দিনে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির বিষয়টি জানায় বাণিজ্য মন্ত্রণালয়। গত ৯ সেপ্টেম্বর কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই 3,000 টন, তার মধ্যে 3,000 টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারাও দেখবে এখানে যদি 1200 টাকার ইলিশ, ওখানে যদি $5 দেবে না, এটা তো জানা কথাই। এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা অতএব ঠিক আছে, তারা বলুক তাদের, সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে, এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ওই দায়িত্বমহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্বমহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ রাখার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে ইলিশ রপ্তানি নিয়ে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না, এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই। এটা বলেই শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন, এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। দুর্গাপূজা, ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। পূজার সাথে আমি আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথেও কথা বলতে দেখেছি, ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই। গত ৮ই আগস্ট সরকার গঠনের পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে অবস্থান নেওয়ার কথা বলেছিলেন। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার স্পোর্টস। শুরুতেই বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বাফুফের সাবেক সহসভাপতি তাবিত আওয়াল। বাফুফের নির্বাচন বিষয়ে এতদিন চুপ থাকলেও আজ নীরবতা ভাঙলেন এই ক্রীড়া সংগঠক। সোমবার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আসন্ন নির্বাচনে নিজের প্যানেল সম্পর্কে গণমাধ্যমকে জানাবেন তাবিত। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে একাধিকবার ফুটবল ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি। এবারই প্রথম সভাপতি হওয়ার লড়াইয়ে আসলেন। গত সপ্তাহে ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেন। এবার রুহুল আমিনের সঙ্গে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা জানালেন তাবিত আওয়াল। সাফ অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের সাথে আগে গোল করেও 1-1 ড্র করেছে বাংলাদেশ। ভুটানের চাংলি মিথান স্টেডিয়ামে খেলার 49 মিনিটে মোর্শেদ আলীর গোলে এগিয়ে যায় বাংলাদেশের কিশোর দল। সে লিড ধরে রাখে 78 মিনিট পর্যন্ত। 79 মিনিটে আচমকা আক্রমণ থেকে গোল করে সমতা ফেরান মালদ্বীপের মোহাম্মদ ইমরান। আগের ম্যাচে ভারতের কাছে 0-1 গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত বাংলাদেশের। বিশ্ব দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের গোরস্টেইন ইডোকে হারিয়ে চমক দেখালেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজানির। ইডো 2523 পয়েন্ট রেটিংধারী গ্র্যান্ড মাস্টার, তবে নেট জিতলেও ওপেন বিভাগে বাংলাদেশে 3-1 গেম পয়েন্টে হেরেছে।
প্রথম বোর্ডে হেরেছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, চতুর্থ বোর্ডে হেরেছেন তাহসিন তাজওয়ার। আরেক প্রতিযোগী গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ইসরায়েলের প্রতিপক্ষ থাকায় আগেই ম্যাচ বয়কট করেন, তাই ম্যাচ 4 বোর্ডের মধ্যে 3 বোর্ডে খেলা হয়েছে। এবারে অন্যান্য সংবাদ। মানবিক কারণে পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ভারত ও বাংলাদেশকে এক জায়গায় বসতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটি কূটনীতি, অর্থনীতিও। রোববার ফেনীর পরশুরাম উপজেলার কলিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরকারি পর্যায়ে নিষ্ক্রিয় থাকার সময় শেষ উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জনগণের মতামতের ভিত্তিতেই পানির ন্যায্য হিস্যা নিয়ে দীর্ঘদিনের সমস্যা নিরসনে কাজ করা হবে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে যেত। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, কাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর অন্যান্য আয়োজনের সাথে থাকছে। প্যালেস্টাইনের পশ্চিম তীরে আল জাজিরা টেলিভিশনের ব্যুরো কার্যালয়ে ইসরায়েলের অভিযান, 45 দিনের জন্য কার্যালয় বন্ধ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির বর্তমান কমিশনের পদত্যাগ ও দ্রুততম সময়ের মধ্যে কমিশন পুনর্গঠন এবং সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সরকারি চাকুরি প্রত্যাশীরা। রাজধানী আগারগাঁওয়ে সকাল 11টার দিকে অনুষ্ঠিত ওই মানববন্ধনে কিছু শিক্ষার্থী অংশ নেন। বক্তারা বলেন, প্রশ্ন ফাঁস ও নন ক্যাডার সিস্টেম সংকুচিত করে ইতোমধ্যে বিতর্কিত হয়েছে পিএসসি। প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা সহ ফাঁস হওয়া অন্যান্য পরীক্ষা বাতিলের দাবি জানান তারা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস, সেটা রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর প্রশ্ন ফাঁস এবং 46তম বিসিএসের যে প্রশ্ন ফাঁসের একটা খবর আমরা বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে পাই। আমরা মনে করি এই কমিশনের চেয়ারম্যান সহকারী মেম্বার যারা আছে তারা বিভিন্ন কারণে বিতর্কিত। এই কমিশন যতদিন থাকবে আমরা ছাত্র সমাজ এনাদের আন্ডারে পরীক্ষায় বসবো না। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরা টেলিভিশনে ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রাথমিকভাবে 45 দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ভোরে আল জাজিরা টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলার সময় সশস্ত্র ইসরায়েলি সেনারা মাস্ক পরে ভবনে ঢোকে। তারা আল জাজিরা টিভির পশ্চিম তীরে ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমরের কাছে চ্যানেল বন্ধের আদেশ দেয়। এরপর চ্যানেলটি সম্প্রচার ব্যাহত হয়। এদিকে উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবল্লাহ। তাদের দাবি, অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা শুরুর পর ইসরায়েলের সবচেয়ে গভীরে এটি সশস্ত্র গোষ্ঠীর প্রথম রকেট হামলা। এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবানন জুড়ে কয়েকশো বিমান হামলা চালায় ইসরায়েল। এবার আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হলো দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সিনেমা। আইস্ক্রিনের হোম স্ক্রিনে শাকিব খান প্লে লিস্টে দেখা যাবে চলচ্চিত্রগুলো, যেখানে রয়েছে শাকিব খানের জনপ্রিয় চলচ্চিত্র পাসওয়ার্ড, আদরের জামাই, দেবদাস ও শুভা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রগুলো প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে দেখতে পারবেন দর্শক।
এবারে কৃষি সংবাদ। দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জে দীর্ঘ বর্ষায় গোচরণভূমি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। গবাদি পশুকে শুকনো খাবার খাওয়াতে হচ্ছে খামারিদের, এতে করে রোগবালাই সহ লোকসান গুনতে হচ্ছে তাদের। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে রেশমবাড়ি এলাকায় রয়েছে দেশের সর্ববৃহৎ গোচরণ ভূমি। এখানকার গবাদি পশু সারা বছরই এই গোচরণ ভূমিতে রাখা হলেও বর্ষার মৌসুমে দুশ্চিন্তায় পড়েন খামারিরা। ওখানে কাঁচা ঘাস খাইছে, গরুর দুধ হয়েছে, সারা মাঠ গরু হাঁটিছে, তারপরে নদীতে পানি খাইছে। এখন তো আর গরু মনে করেন যে লড়াচড়া করতে পারতেছে না, বাদিয়ে খাওয়াই দিছি, ওখানে শুইতেছে, কোনো তার লড়াচড়া করে পারতেছে না। 4-5 লাখ টাকা নস, আরো 5-6 লাখ টাকা নস হবে। হনে লজ্জায় নেই, হনে মনে করেন সবুজ ঘাস খাইছে আর বসি খাইছে, আর হেনে যে বসি লাগে ডবলের ডবল, তাহলে কেমনে হেনে গরু পালার খুব সমস্যা। গরুর খাওয়ার খরচ বেশি হচ্ছে, তারপরে যে চিকিৎসা খরচ বেশি হচ্ছে, রোগবাদি আর বেশি ধরতেছে, সব কিছুর খরচ বেশি পড়ে যাচ্ছে। 1 লিটার দুধ যদি 45 কি 48-50 টাকা দেয়, 1 কেজি খাদ্যের দামই 60 টাকা। অনেক খামারি তো বন্ধই হয়ে যাচ্ছে, মানে আমাদের ঐতিহ্য, এই কারণে আমরা ধরে রাখছি আর কি। খামারিদেরকে লোকসানের হাত থেকে রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রতি বছরই বর্ষাকালে প্রায় 2 থেকে 3 মাস গবাদি পশুর কাছাকাছি খাদ্য সংকট দেখা দেয়। এই সংকট মোকাবেলা আমরা খামারিদেরকে আগে থেকেই পরামর্শ দিয়ে থাকি। রোগ বালাই নিয়ন্ত্রণের জন্য আমরা আগে থেকেই গবাদি পশুর সংক্রামক টিকা দিয়ে থাকি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে শাহজাদপুরে দুগ্ধজাত গাভী রয়েছে প্রায় 2 লাখ, যা থেকে প্রতিদিন দুধ উৎপাদন হয় প্রায় 5 লক্ষ লিটার। টাকার অঙ্কে যার মূল্য দাঁড়ায় প্রায় 3 কোটি টাকা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল দূষণে চরম অস্তিত্ব সংকটে গাজীপুরের শ্রীপুরের লবলং নদী। পাড় দখল করে রাস্তা নির্মাণ সহ অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছে নদী। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়েছে পুরো জীববৈচিত্র্য। দখলদারদের উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। ফজলুল হক মোড়লের তথ্য, মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ধনুয়া গ্রামের মাছ দিয়ে বয়ে গেছে লবলং নদী। এক সময়ের প্রশস্ত ও প্রাণবন্ত এই নদীর পানি ব্যবহার করতেন 2 পাড়ের মানুষ। কালক্রমে দখলদারদের দৌরাত্ম্যে খালে পরিণত হয়েছে নদীটি। অভিযোগ উঠেছে নদীর অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে বালু ফেলে ভরাট করছে শিল্প প্রতিষ্ঠান ডেকো গার্মেন্টস। স্থাপনা সহ রাস্তা নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। পার সহ নদীর পানি যেখানে নহর বচ্ছে সেইখান দিয়েও তারা রাস্তা করে নিচ্ছে। এই নদীটা দখল তারা করে নিচ্ছে, নদী মারা যাচ্ছে। এই নদী মারা গেলে সবাই ভুক্তভোগী। নদীতে মাছ ধরতাম, গোসল করতাম, এখন এই নদীতে আমরা নামতেও পারি না, গোসলও করতে পারি না। ব্যাঙ, সাপ এইগুলো পর্যন্ত থাকতে পারে না বিষাক্ততার কারণে, এতটুকু বিষাক্ত এটার পানি। যে দৃশ্যটি আমাদের চোখে ধারণ হয় তা নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত যে আমাদের এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মটি আসলে কি লবণকে দেখতে পারবে। এছাড়া এটিপি ব্যবহার না করায় আশপাশের কলকারখানার বর্জ্যের দূষণে কালো বর্ণ ধারণ করেছে নদীর পানি। প্রত্যেকটা ফ্যাক্টরি যাতে তাদের ইটিপিগুলো ব্যবহার করে, এর জন্য অনলাইন মনিটরিংয়ের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের লোকবল বাড়িয়ে হলেও গাজীপুরে একটি ল্যাব স্থাপন এবং প্রতিনিয়ত এটাকে টেস্টের মাধ্যমে পরিশোধনের ব্যবস্থা করা, তাহলেই হয়তো লবলং আগের অবস্থায় ফেরানো সম্ভব হবে। দখলকারীদের নোটিশ দেওয়ার পাশাপাশি নদী দূষণমুক্ত করতে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট বিভাগ। চিহ্নিত যে প্রতিষ্ঠানগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি, সেই প্রতিষ্ঠানগুলোর নমুনা সংগ্রহের জন্য অনগোয়িং অবস্থায় আছে এবং সেটাও আমরা নমুনা সংগ্রহ করে সেসব প্রতিষ্ঠানের নমুনাও আমরা ল্যাবে পাঠাবো এবং যাদের নমুনায় যদি কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হয় এবং সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে এটা আমাদের এনফোর্সমেন্ট শাখায় পাঠিয়ে দেব। পরিবেশ অধিদপ্তরকে এবং কলকারখানা পরিদর্শন দপ্তর যেটা আছে তাদেরকে আমরা এটা অবহিত করেছি। যদি কোনো ধরনের বর্জ্য বা অন্য কিছু যদি খালকে ভরাট করে থাকে সেগুলো অপসারণ করে করার ব্যবস্থা নেওয়ার জন্য। পরিবেশ প্রকৃতি রক্ষায় দূষণ ও দখলমুক্ত করে নদীটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি
স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর অন্যান্য আয়োজনের সাথে থাকছে। পার্বত্য চট্টগ্রামে সহিংসতার ঘটনায় রাজধানী শাহবাগে মানববন্ধন, শান্তি চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান। পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর সংঘটিত হামলা, আগুন ও সহিংসতার মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। অবিলম্বে মানববন্ধন থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। রাঙামাটি ও খাগড়াছড়িতে সংগঠিত সকল হত্যা, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। এই ঘটনায় হতাহত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে বক্তারা বলেন, রাজনৈতিকভাবেই এসব সমস্যার সমাধান করতে হবে। রাজনৈতিক লেন্সে দেখতে হবে এবং রাজনৈতিকভাবে এর সমাধান করা সম্ভব, ফয়সালা করা সম্ভব। এবং সেই সমাধান কিন্তু হয়েছিল 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে, কিন্তু সেই চুক্তি কিন্তু বাস্তবায়ন করা হয় নাই। এই চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করলে আজকে পাহাড়ে এই সংঘাত, এই রক্তপাত কিন্তু হয় না। আমরা দেখেছি এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপকে সারাক্ষণ শুধু বাঁধিয়ে রাখা হয়, যেটা ব্রিটিশরা করেছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে পাহাড়ে শান্তি আসবে না। বিষ প্রয়োগ এবং শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে পশুর নদ ও সুন্দরবন বাঁচাতে প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। বিশ্ব নদী দিবস 2024 উপলক্ষে পশুর নদের তীরে ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপারের মানববন্ধন এবং প্রতীকী নদী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই দাবি জানান। বক্তারা বলেন, পশুর নদে প্রতিনিয়ত কয়লা ও তেলবাহী জাহাজ ডুবির ফলে হুমকিতে পড়ছে নদ ও সুন্দরবনের জীববৈচিত্র্য। দেশের নদ নদী দখল ও দূষণকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান পরিবেশবাদীরা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সব দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবি জানিয়েছেন প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। আন্দোলনে নিহত সাংবাদিকদের পরিবারের কাছে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যারা আহত হয়েছেন ও জীবন দিয়েছেন তাদের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা বলেন মুশফিকুল ফজল আনসারী। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। অর্থ সহায়তা করেন লাভ শেয়ার বিডি ইউএস। তাদের কারণেই আমাদের আজকের এই স্বাধীনতা, এই স্বতন্ত্রবোধ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদেরকে আমাদের মনে হয় সরকারি খরচে তাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা উচিত। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত, আমাকে একজন বলেছে যে তাকে সরকারি হাসপাতালে সে ছিল, সেখানেও নাকি তাকে পয়সা দিয়ে ওষুধ কিনতে হয়েছে। তো এই বাংলাদেশে এটি সহ্য করা হবে না যে সে রক্ত দিয়েছে, গুলি খেয়েছে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আর তাকে আবার পয়সা দিয়ে ইনজেকশন কিনতে হবে, তারপর দাঁড়ে দাঁড়ে ঘুরে। এটি কিন্তু কাঙ্ক্ষিত না। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন স্প্যানিশ লা লিগায় ভিনি এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদের দাপুটের জয়, ইউপিএলে বোর্নমাউথকে হারালো লিভারপুল। পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে নজরদারি ব্যবস্থা অত্যন্ত দুর্বল উল্লেখ করে এটি যুগোপযোগী করতে বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিশ্বব্যাংকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা। তবে অন্য কিছু ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হলেও জুৎসই কোনো উত্তর দিতে পারেনি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরাগ আজিমের রিপোর্ট। সকালে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে ওই বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন চেয়ারম্যান ও কমিশনাররা। আমাদের সামনে কি রোডম্যাপ আছে সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিল। তো আমরা কয়েকটা পার্টিকুলার থিম নিয়ে কথা বলেছি, কি কি এরিয়াতে আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পেতে পারি, সার্ভেলেন্স টিম যেটা আছে সেটাকে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি। এছাড়া আমরা গভর্নেন্স নিয়ে কথা বলেছি। আমাদের আসলে খুব দুর্বল একটা সার্ভেলেন্স নিয়ে আমরা কাজ করছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, এটা 2012 সনে ইনস্টল করা একটা সফটওয়্যার, এবং এটা 2012 পরে আপগ্রেডও হয়নি। বিশ্বমানে নেওয়ার জন্য কাজ করার চেষ্টা করছি, সেই জন্য ওনাদের সহায়তা আমরা চেয়েছি। টেকনিক্যাল অ্যান্ড সব রকম অ্যাসিস্ট্যান্স তাদের কাছ থেকে আমরা চাই। ওই প্রসঙ্গের পর অন্যান্য কিছু বিষয়ের পাশাপাশি সাংবাদিকরা জানতে চান তাদেরকে পেশাগত কাজে
বিএসসিসিতে ঢুকতে দেয়া হচ্ছে না কেন? রেস্ট্রিকশনস নাই। আমি যেটা আবার বলছি, আপনাদের সমস্ত ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন। আপনারা যখন আসবেন সেটা একটা সিস্টেমের মাধ্যমে আসতে হবে। ঢোকার যে নিয়মটা, সেই নিয়মটা পড়ে আমার কাছে যিনি তুলেছেন তাকে আমি বলেছি যে এটা নিয়ে আজকে আমরা আলাপ করব। বড় একটা প্রেস কনফারেন্সের কোনো সিদ্ধান্ত ছিল না। ইভেন আমি এটা দেখে একটু অবাক হয়েছি। আপনারা যেভাবে বাংলাদেশ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। চলেন। ওই সময় সাংবাদিকরা আরও কিছু প্রশ্ন করতে চাইলে তার কোনো উত্তর দেননি বিএসসিসি চেয়ারম্যান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পাহাড়ে গণপিটুনি ও বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। রোববার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠী সবাই বাংলাদেশি, তাই নাগরিক হিসেবে তাদের অধিকার নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব। তারা জানান, পাহাড়িদের একাংশের সাথে এই শান্তি চুক্তি করা হয়েছে, যা দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। শান্তি চুক্তির বিভিন্ন ধারায় আমূল পরিবর্তন কমিশন গঠনের দাবি জানান তারা। বিগত কোনো সরকারই পাহাড়ে বসবাসকারীদের অধিকার নিশ্চিতে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি অভিযোগ করে এবি পার্টি নেতারা জানান, পাহাড়ে অস্থিরতা সৃষ্টিতে বিদেশিদের ইন্ধন রয়েছে।